আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলি বিশ্লেষকরা যখন হামাসের কাছে আত্মসমর্পণের লজ্জা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় মুখর, তখন সাবেক এক জেনারেল বলেছেন, হামাসের করুণার দিকে তাকিয়ে থাকা ছাড়া এখন আমাদের আর কিছুই করার নেই। হামাসের জয়ের পাশাপাশি বন্দীদের সঙ্গে তাদের উচ্চমার্গীয় মানবিক আচরণের বিষয়ে উঠে এসেছে ইসরায়েলি মিডিয়ায়। আলোচিত বন্দী এরিবল ইয়াহুদ হামাসের সঙ্গে আলোচনা করা চুক্তি যথাযথভাবে মেনে চলার জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন। মিডিয়াগুলো বলছে, চুক্তির প্রথম ধাপে জীবিতদের সঙ্গে ৮ বন্দীর লাশও পাবে ইসরায়েল। ইসরায়েলের সাবেক জেনারেল গিওরা আল্যান্ড বলেছেন, এই যুদ্ধ ইসরায়েলের জন্য খুবই বাজেভাবে শেষ হয়েছে। সোমবার তিনি ইসরায়েলি আর্মি রেডিওকে বলেন, হামাসের ওপর ইসরায়েলের যে কৌশলগত প্রভাব ছিল, নেটজারিম করিডোর খুলে দেওয়ার মাধ্যমে তা হাতছাড়া হয়েছে। আমরা এখন হামাসের করুণার ওপর নির্ভরশীল। জেনারেল আইল্যান্ড স্বীকার করেন, ইসরায়েলের যুদ্ধের প্রধান লক্ষ্যগুলোর একটিও পূরণ হয়নি। লক্ষ্যগুলোর মধ্যে ছিল হামাসকে ধ্বংস করা, তাদের শাসন ক্ষমতা থেকে সরানো এবং ইসরায়েলি বন্দীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করা। তার মতে, হামাসই তার প্রায় সব লক্ষ্য অর্জন করেছে। গাজায় ইসরায়েলের কথিত জেনারেলস প্ল্যানের মাস্টার মাইন্ড জেনারেল গিওরা আইল্যান্ড উত্তর গাজায় মানবিক সহায়তা বন্ধ করা, বাসিন্দাদের বিতাড়িত করে এলাকাটি খালি করা এবং সেখানে নিবিড় সামরিক এলাকা গড়ে তোলার রূপরেখা দিয়েছিলেন। সেপ্টেম্বরে তিনি এই পরিকল্পনা নেতানিয়াহু সরকারের কাছে উপস্থাপন করেন, কিন্তু ফিলিস্তিনি যোদ্ধাদের কঠোর প্রতিরোধের মুখে এই পরিকল্পনা চূড়ান্তভাবে ব্যর্থ হয়। যুদ্ধবিরতি চুক্তির আওতায় সম্প্রতি মুক্তি পাওয়া ইসরায়েলি নারী সেনারা তাদের সঙ্গে হামাসের মানবীয় ও সদাচরণের কথা অকপটে স্বীকার করেছেন। লিয়াত ইৎজেলি নামের এক নারী সেনা ইসরায়েলি দৈনিক হারেজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ফিলিস্তিনি যোদ্ধারা আমার সঙ্গে ভালো আচরণ করেছেন, আমাকে হুমকি দেননি, আমার নিজস্ব বিভিন্ন পোশাক পরার অনুমতি দিয়েছেন, এমনকি আমার চশমা পাওয়ার ক্ষেত্রেও সহযোগিতা করেছেন। তাকে রাখা হয়েছিল খান ইউনিসের একটি ভবনে। এক ফিলিস্তিনি যোদ্ধার মা তাকে সান্ত্বনা দিতেন। লিয়াত যা কিছু চাইতেন, ফিলিস্তিনি যোদ্ধারা তার জন্য সে সবকিছু সংগ্রহ করতেন। মুক্তির পরে দানিয়েল নামে আরেক ইসরায়েলি সেনা আল কাসাম ব্রিগেডসের কমান্ডারদের কাছে পাঠানো এক চিঠিতে লিখেছেন, আমার মেয়ে এমিলিয়ার সঙ্গে অসাধারণ মানবীয় আচরণ করার জন্য আমি আন্তরিক চিত্তে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা তার জন্য ছিলেন বাবা ও মায়ের মতো এবং সে যখনই চাইত তখনই আপনারা নিজস্ব কক্ষে তাকে ঢোকার সুযোগ দিতেন। ফলে সে ভাবত আপনারা সবাই তার বন্ধু, শুধু বন্ধুই নন বরং তার ঘনিষ্ঠ ও প্রকৃত আত্মীয় স্বজন। আমি চিরকাল আপনাদের কাছে ঋণী থাকব, কারণ আমার ছোট্ট মেয়েটি কোনো মানসিক ক্ষতির শিকার না হয়েই গাজা থেকে ফিরে এসেছে। ইয়োখাভেত লিউইশ তার নামে আরেক ইসরায়েলি বন্দী সাক্ষাৎকারে তার সঙ্গে হামাস যোদ্ধাদের মানবিক আচরণের কথা উল্লেখ করে বলেন, আমাদেরকে যখন গাজায় আনা হলো তখন প্রথমেই তারা বলেছেন যে তারা পবিত্র কুরআনে বিশ্বাস করেন এবং তারা আমাদের কোনো ক্ষতি করবেন না, বরং নিজ সহযোগীদের সঙ্গে যেই আচরণ করেন আমাদের সঙ্গেও সেই রকম আচরণ করা হবে। তারা ছিলেন খুব ভালো মানুষ, আমাদের এবং তাদের খাবারে কোনো পার্থক্য ছিল না। এলমো গোল্ডেনস্টাইন নামে ৪৮ বছর বয়সী এক বন্দী তার সঙ্গে কাস্তাম সদস্যদের সদাচরণের কথা তুলে ধরে ইসরায়েলি চ্যানেল 12কে বলেছেন, হামাস সদস্যরা আমার এবং আমার ৩ সন্তানের জীবন রক্ষার জন্য ইসরায়েলি বোমা বর্ষণের মুখে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত ছিলেন। আমরা একটি সুপারমার্কেটে থাকা অবস্থায় বোমা বর্ষণ শুরু হয়। আমরা তখন এক পাথরের বোর্ডের পেছনে আশ্রয় নিলাম এবং হামাসের সশস্ত্র প্রহরীরা আমাদের সামনে এসে দাঁড়িয়ে তাদের শরীরকে আমাদের রক্ষার জন্য ব্যবহার করছিলেন। রুশ সংবাদ সংস্থা স্পুটনিক ৪০০ দিন বন্দী থাকার পর মুক্তি পাওয়া ইসরায়েলি নারী বন্দীদের শারীরিক অবস্থাকে প্রত্যাশিত উল্লেখ করে লিখেছে, এ থেকেই বোঝা যায় ফিলিস্তিনি যোদ্ধারা কতটা উন্নত নৈতিক ও মানবিক নীতিমালা মেনে চলেন। প্যালেস্টাইন ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেড সোমবার ইসরায়েলের আলোচিত বন্দী এরবিল ইয়াহুদের একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে। বার্তায় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে আবেদন জানান তারা যেন যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিকতা অনুসরণ করে সব বন্দীর নিরাপদে ফেরা নিশ্চিত করেন। ইসরায়েলি বন্দীরা যেমন ফিরবেন তেমনি ফিলিস্তিনি বন্দীরাও যেন নিরাপদে বাড়ি ফিরতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি। আল কুদস ব্রিগেডসের
হেফাজতে রয়েছেন নিশ্চিত করে এরবিল সুস্থ আছেন বলে জানান। নিজেকে ইসরায়েলি বাহিনীর সাবেক সৈনিক পরিচয় দিয়ে এবং সেনাবাহিনীতে 2 বছর দায়িত্ব পালন করেছেন জানিয়ে তিনি বলেন, তিনি আশাবাদী অন্য নারী বন্দীদের সঙ্গে তিনিও মুক্তি পাবেন। এই এরবিলের মুক্তি নিয়ে অনেক জল খোলা হয়েছে। তার মুক্তিকে কেন্দ্র করে ইসরায়েল ফিলিস্তিনিদের ঘরে ফেরা আটকে দেয়। এরবিল ইয়াহুদ সাবেক সেনা সদস্য হলেও ইসরায়েল তাকে বেসামরিক দাবি করে তাকে মুক্তি না দেওয়ায় হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে। ইসরায়েল যাতে যুদ্ধবিরতি লঙ্ঘনের অজুহাত না পায় সেজন্য আল কুদস তাকে বেসামরিক হিসেবে মুক্তি দেওয়ার বিষয়ে সম্মত হয়। 1 ফেব্রুয়ারির আগে 30 ফিলিস্তিনের মুক্তির বিনিময়ে তিনি মুক্তি পেতে পারেন বলে জানিয়েছে ইসলামিক জিহাদ। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে হামাসের হাত থেকে মুক্তির তালিকায় থাকা বাকি 26 জন বন্দীর মধ্যে 8 জন মারা গেছেন বলে জানিয়েছে ইসরায়েল। সরকারের মুখপাত্র ডেভিড মেনসার সোমবার জানান, ইসরায়েল হামাসের কাছ থেকে মুক্তি পেতে যাওয়া বন্দীদের একটি তালিকা পেয়েছে, যাতে দেখা গেছে তাদের মধ্যে 8 জন মারা গেছেন। ডেভিড বলেন, হামাসের তালিকাটি ইসরায়েলের গোয়েন্দা তথ্যের সঙ্গেও মিলে গেছে, তাই আমি আপনাদের এটা বলতে পারি এই 8 জনকে হামাস হত্যা করেছে। তিনি তাদের নাম প্রকাশ করেননি। নিহতদের পরিবারগুলোকে এই সম্পর্কে জানানো হবে বলেও জানান ডেভিড। তবে হামাস এর আগে ইসরায়েলের বেপরোয়া হামলায় নিজেদের বন্দীদের জীবন ঝুঁকি নিয়ে বারবার সতর্ক করেছে। অনেক বন্দী ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলেও জানিয়েছে। 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হবার পর থেকে ইসরায়েলি কারাগারে বন্দী 290 জনেরও বেশি ফিলিস্তিনির বিনিময়ে এর মধ্যে 7 জন জীবিত ইসরায়েলি নারী বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। এদিকে রোববার রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ঘোষণা করেছে, হামাস বৃহস্পতিবার আলোচিত নারী এরবিল ইয়াহুদ, নারী সৈনিক আগাম বার্গার এবং আরও একজন বন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছে। শনিবার আরও 3 বন্দীকে হামাস মুক্তি দেবে বলে জানায় নেতানিয়াহুর কার্যালয়। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম সোমবার বলেছেন, গাজার বিজয় ফিলিস্তিনিদের সব মানুষের বিজয়। একই সঙ্গে এই অঞ্চলের যারা গাজার প্রতিরোধ সংগ্রামকে সমর্থন জুগিয়েছে তাদেরও বিজয়। সাম্প্রতিক যুদ্ধের ফলাফল সম্পর্কে তিনি বলেন, আল আকসা ফ্লাড অভিযানের লক্ষ্য অর্জিত হয়েছে। হামাস এবং এই অঞ্চলের প্রতিরোধ সংগ্রামকে ধ্বংস করার ইসরায়েলি প্রকল্প পরাজিত হয়েছে। শেখ কাসেম ইসরায়েলি আগ্রাসনে আন্তর্জাতিক সমর্থনের সমালোচনা করে বলেন, গাজা এবং লেবাননের বিরুদ্ধে যুদ্ধ ছিল অন্যায়ের পক্ষে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের নগ্ন অবস্থান। শত্রুদের মুখোমুখি হবার সময়ের বর্ণনা দিয়ে তিনি বলেন, 27 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর পর্যন্ত সময়টা ছিল আমাদের জন্য চ্যালেঞ্জের, কিন্তু আমরা আমাদের সরব ও শক্তিশালী উপস্থিতি ফিরে পেয়েছে। শেখ কাসেম বলেন, আমাদের যোদ্ধারা শত্রুদের ব্যর্থ করে দিয়েছে। আমাদের অভিযানের মুখে তারা কয়েক মিনিটের মাত্র অগ্রসর হতে পেরেছিল। শত্রুরা আমাদের ভেতরে ভাঙন ধরানোর চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই প্রতিরোধ সংগ্রামকে তার জায়গা থেকে বিচ্যুত করতে পারেনি। ইসরায়েলের কান 11 চ্যানেল সোমবার ইসরায়েলের মেতুল কাউন্সিলের প্রধান ডেভিড আজৌলের বক্তব্য নিয়ে একটি প্রতিবেদন করেছে। আজৌলে হিজবুল্লাহর সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির তীব্র সমালোচনা করে বলেছেন, এটি ইসরায়েলের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী একটি আত্মসমর্পণ চুক্তি করতে বাধ্য হয়েছেন মন্তব্য করে কাউন্সিলের প্রধান বলেন, এর মাধ্যমে হিজবুল্লাহ পুনর্গঠিত হবার সুযোগ পাবে এবং ভবিষ্যতে আরও বড় ধরনের হুমকি তৈরি করবে। চুক্তির দীর্ঘমেয়াদী প্রভাব প্রসঙ্গে আজৌলে বলেন, এখন লেবাননের কফর, কেলা, আদেইসা, খিয়াম ও অন্য গ্রামগুলোর বাসিন্দারা ফিরে আসবেন, আবার ঘরবাড়ি বানাবেন, আরও শক্তিশালী হয়ে 7 অক্টোবরের মতো ইসরায়েলে ঢুকে হামলা চালাবেন। লেবাননের প্রতিরোধ সংগঠনের সঙ্গে ইসরায়েল চুক্তিতে বাধ্য হবার পর থেকে অনেক ইসরায়েলি বিশ্লেষক এই চুক্তিকে আত্মসমর্পণ বলে অভিহিত করে আসছেন। আজৌলের বক্তব্য তাদের হতাশাকে আরও বাড়িয়ে তুলবে। চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেবার 60 দিনের সময়সীমা রোববার শেষ হলেও 18 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপরেও দক্ষিণ লেবাননের নাগরিকেরা তাদের বাড়িঘরে ফেরার চেষ্টা করছেন। মনে হচ্ছে এলাকাটি দ্রুত আগের অবস্থানে ফিরে আসবে। হিজবুল্লাহ সেখানে আগের মতো শক্ত অবস্থান তৈরি করে ইসরায়েলের জন্য হুমকি হয়ে থাকবে। গাজায় জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে,
3 লাখেরও বেশি ফিলিস্তিনি সোমবার উত্তরাঞ্চলে নিজেদের বাড়িঘরে ফিরেছেন। ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে উত্তর গাজার এই বাসিন্দাদের বড় একটি অংশ এতদিন উপত্যকার দক্ষিণ ও মধ্যাঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। 470 দিন পর নিজেদের বাড়িঘরে ফিরলেন তারা। ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞে উত্তর গাজায় এখন কোনো বাড়িঘর অক্ষত নেই। তারপরেও প্রায় 15 মাস পর নিজ এলাকায় ফিরতে পেরে উচ্ছ্বাসিত তারা। সোমবার সকাল থেকেই নেটজারিম করিডোর ধরে উত্তর গাজায় আসতে শুরু করেন হাজার হাজার ফিলিস্তিনি। অনেকেই ঘোড়া কিংবা গাধার গাড়িতে নিজেদের মালপত্র নিয়ে আসেন। এ সময় গাজা সিটির প্রধান সড়কের একটি ক্ষতিগ্রস্ত ভবনের সামনে গাজায় স্বাগতম লেখা ব্যানার টাঙানো ছিল। উত্তর গাজার বাসিন্দা 22 বছরের তরুণী লামিস আল ইয়াউদা দীর্ঘদিন পর নিজ এলাকায় ফিরতে পেরে খুবই আনন্দিত। এএফপিকে তিনি বলেন, আজকের দিনটি আমার জীবনের সবচেয়ে সুখের। আমার মনে হচ্ছে এতদিন আমি মৃত ছিলাম, আজ আমার দেহে জীবন ফিরে এসেছে। গাজায় হামাসের এক মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, উত্তর গাজায় ফিরে আসা বাড়িঘর হারানো এসব ফিলিস্তিনের সাময়িক আশ্রয়ের জন্য অন্তত 1,35,000 তাঁবু প্রয়োজন। অধিকৃত পশ্চিম তীরে সোমবার আবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হামাসের অন্তত 2 জন যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়, তুল কারেমে হামাসের একজন নেতা এবং আরেক সদস্যকে লক্ষ্যবস্তু করা হয়। 2 সদস্যের প্রাণহানির খবর নিশ্চিত করেছে হামাস। রয়টার্স বলেছে, তুল কারেম শহরে হামলার পাশাপাশি 7ম দিনের মতো জেনিনে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তুল কারেমের উত্তরে এই জনবহুল শহরে সাজোয়া যান ও ড্রোন দিয়ে সিরিজ হামলা চালিয়েছে তারা। জেনিনের মেয়র মোহাম্মদ জারার বলেন, ইসরায়েলি হামলার কারণে অন্তত 15,000 লোককে ক্যাম্প থেকে চলে যেতে হয়েছে। তারা 30 থেকে 40টি বাড়ি ধ্বংস করেছে। হামলায় শত শত বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান রাশিয়ার তৈরি সুখোই 35 যুদ্ধবিমান কিনেছে বলে জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির শীর্ষ কমান্ডার আলী শাদমানি। সোমবার স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। এই প্রথমবার কোনো ইরানি কর্মকর্তা সুখোই 35 যুদ্ধবিমান কেনার বিষয়টি নিশ্চিত করলেন। তবে আলী শাদমানি যুদ্ধবিমানগুলোর সংখ্যা বা সেগুলো এরই মধ্যেই ইরানে পৌঁছেছে কিনা তা স্পষ্ট করেননি। খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের উপসমন্বয়ক সাদমানি বলেন, আমাদের আকাশ, স্থল ও নৌবাহিনীকে শক্তিশালী করার প্রয়োজনে সামরিক সরঞ্জাম কেনা হয়। সামরিক সরঞ্জাম তৈরির প্রক্রিয়াও ত্বরান্বিত হয়েছে। গত নভেম্বরে ইরানের তাসনিম নিউজ জানিয়েছে, রাশিয়ার যুদ্ধবিমান কেনার বিষয়ে তেহরান চুক্তি চূড়ান্ত করেছে। এদিকে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স গাজা নামে একটি সুপার হেভি ড্রোন উন্মোচন করেছে। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের চলমান সংগ্রামকে সম্মান জানাতেই ড্রোনের নাম গাজা রাখা হয়েছে। একটি বৃহৎ সামরিক মহড়ায় ড্রোনটি উন্মোচন করা হয়। সামরিক মহড়ার আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স প্রথমবারের মতো গাজা ড্রোন ব্যবহার করে 8টি লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে। আইআরজিসির বরাতে প্রেস টিভি জানিয়েছে, এই ড্রোন একটানা 35 ঘণ্টা আকাশে উঠতে পারে। 3,100 কিলোগ্রাম ওজনের এই ড্রোন ঘণ্টায় 350 কিলোমিটার গতিতে উড়তে পারে। এটি 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত হানতে পারবে। খবরে বলা হয়, গাজা ড্রোনের পেলোড ক্ষমতা কমপক্ষে 500 কিলোগ্রাম, যার মাধ্যমে 13টি বোমা বহন করা সম্ভব। এর পরিসীমা 1000 কিলোমিটার এবং অপারেশনাল ব্যাসার্ধ 4000 কিলোমিটার। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।